আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আমার জেনারেল ভাইরোলজি ক্লাস হয়েছিল, কেমন লেগেছে তোমরা জানাও নাই তো? তোমরা জানাবে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো। জেনারেল ভাইরোলজির পরে আমাদের সাথে তোমাদের আজকের ক্লাসটা হলো হারপিস ফ্যামিলি নিয়ে, ভাইরাস হারপিস ফ্যামিলি, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো হারপিস ফ্যামিলিতে আছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস গুলি, অনেকগুলি ভাইরাস আছে, তোমরা মনে হয় এটা সম্পর্কে জানো। হ্যাঁ, প্রথমে তোমাদেরকে যে কোশ্চেনটা জানতে হবে সেটা হচ্ছে যে হারপিস ফ্যামিলির ক্যারেক্টার গুলি জানতে হবে। হারপিস ফ্যামিলির ক্যারেক্টার গুলি জানতে হবে। তো ক্যারেক্টার গুলি যদি আমরা দেখি, যে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, এটা তোমরা এমনি জানো। ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, এনভেলাপ, এনভেলাপ ভাইরাস। আর জেনারেল ভাইরোলজিতে তোমরা মনে করো তোমাদেরকে আরেকটা ক্লাস আমি করিয়েছিলাম, সেটা হচ্ছে যে ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশন কি মনে আছে তোমাদের? এটা হচ্ছে হারপিস ফ্যামিলির একটা স্পেশাল ক্যারেক্টার। হারপিস ফ্যামিলির ভাইরাসগুলি কি করে, ফার্স্ট টাইম যখন ইনফেকশন হয় তখন তারা ইনফেকশন করে, সাইন সিমটম প্রকাশ করে, ডিজিজ ট্রান্সমিট করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা কি করে, বডির একটা স্পেশাল সাইটে গিয়ে ল্যাটেন্ট অবস্থায় থাকে। এক একটা ভাইরাস এক একটা জায়গায় ল্যাটেন্ট অবস্থায় থাকে, এবং পরবর্তীতে যখন তার স্পেশাল কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে, স্ট্রেস, ট্রমা, ফিজিক্যাল ট্রমা, মেন্টাল ট্রমা, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এগুলোর এক্সপোজারে যখন যাচ্ছে তখন সে রিঅ্যাক্টিভেশন হয়, সেই ল্যাটেন্ট সাইট থেকে চলে আসে, ল্যাটেন্ট সাইট থেকে আবার স্কিনের উপর চলে আসে, এবং যেই নার্ভে গিয়ে সে ল্যাটেন্ট থাকে সেই নার্ভের রুট অফ ডিস্ট্রিবিউশন অনুযায়ী সে ওই রুট অফ ডিস্ট্রিবিউশন অনুযায়ী সেই লোকেশন গুলিতে আবার রিঅ্যাক্টিভেশন হয়। ম্যাম, আপনার কোন একটা ডিভাইস হয়তো ওপেন আছে, আপনি একটু অফ করে দেন। কথাটা না ইকো হচ্ছে, তাই না? জি ম্যাম। কি করব? ম্যাম এখন কথা বলেন তো। এখন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে, আপনি স্টার্ট করতে পারেন, ঠিক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম, ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশনটা ফার্স্ট টাইম যখন ইনফেকশন হচ্ছে তখন সে সাইন সিমটম প্রডিউস করবে, এবং হচ্ছে সে ডিজিজ ট্রান্সমিট করবে, সাইন সিমটম প্রডিউস করবে, ডিজিজ ট্রান্সমিট করবে, এবং সে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার পরে বডির স্পেশাল কিছু টিস্যু সাইটে গিয়ে সে ল্যাটেন্ট অবস্থায় থাকবে, তখন সে ডিজিজ প্রডিউস করবে না, ডিজিজ কোনো কিছুই সে করতে পারবে না। তো তখন কি হচ্ছে যে সে হচ্ছে চুপচাপ বসে থাকবে। এরপরে যখন কিছু ফ্যাক্টর অ্যাপিয়ার করবে, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের এক্সপোজার, এগুলোর এক্সপোজারে যখন যাবে তখন কি হবে, সে রিঅ্যাক্টিভেশন হবে। রিঅ্যাক্টিভেশন হয়ে তার নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী যেই যেই জায়গায় ওই নার্ভটা সাপ্লাই দিচ্ছে সেই এরিয়াগুলিতে আবার রিঅ্যাক্টিভেশন হবে, তার ওই স্কিন গুলিতে সে আবার ভ্যাসিকল, মেকল, এগুলি সে অ্যাপিয়ার করবে, এভাবে সে রিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। এইটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। এই ল্যাটেন্ট ইনফেকশনটা হচ্ছে তোমার হারপিস ফ্যামিলির একটা স্পেশাল ক্যারেক্টার। তাহলে আমরা দেখি এখানে হারপিস সিমপ্লেক্স ভাইরাসে আমাদের স্লাইডে কি আছে। প্রথমে বলছে যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস স্পেশালি হচ্ছে এখান থেকে তোমাদের এপস্টেইন-বার ভাইরাস থেকে অবশ্যই কোশ্চেন ধরবে, এপস্টেইন-বার ভাইরাস থেকে। জেনারেল প্রপার্টিজ গুলো যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে এটা কি ডিএনএ ভাইরাস এবং ডবল স্ট্র্যান্ডেড।
ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এরপরে এটা কি ভাইরাস? এটা হচ্ছে এনভেলাপড ভাইরাস। এটা আমরা জানি, তাই না? এবং আমাদের মনে আছে এনভেলাপড ভাইরাস গুলি কোন রুটে ট্রান্সমিশন হয়? এনভেলাপড ভাইরাস গুলি আমরা বলেছিলাম ক্লোজ কন্টাক্টে ট্রান্সমিশন হয়। ক্লোজ কন্টাক্ট মিন্স সেক্সুয়াল রুট, প্যারেন্টাল রুট, তারপরে অর্গান ট্রান্সপ্লান্টেশন, এইগুলির মাধ্যমে এনভেলাপড ভাইরাস গুলি ট্রান্সমিট হয়। এরপরে হচ্ছে ল্যাটেন্ট এন্ড রিকারেন্ট ইনফেকশনস করে, যেখানে ভিরিয়ন সাইজটা হচ্ছে 200 ন্যানোমিটার। আর এটাকে কন্ট্রোল করার জন্য কি লাগে আমাদের? সেল মেডিয়েটেড ইমিউনিটি is required for control. If CMI is lowered, severe infection ডেভেলপ করতে পারে। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাওয়া যায়। আর এখানে আমরা জেনারেল ভাইরোলজিতে পড়ে এসেছিলাম যে এখানে কিন্তু ইনক্লুশন বডি পাওয়া যায়। এখানে লাইট মাইক্রোস্কোপে আমরা ইনক্লুশন বডি দেখে ডায়াগনোসিস করতে পারি। তাহলে এখানে জেনারেল প্রপার্টিজ গুলি স্পেশালি কি কি হলো? ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, এনভেলাপড ভাইরাস, ল্যাটেন্ট ইনফেকশন করছে, তারপরে এটা কি করছে? সিএমআই রিকোয়ার্ড করবে এবং মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করে কোথায়? ইনক্লুশন বডিতে। এই জেনারেল প্রপার্টিজটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখো বলছে যে 3 of the herpes simplex viruses type 1 and type 2 and varicella zoster virus causes a vesicular rash. এই তিনটা ভাইরাস ভ্যাসিকুলার র্যাশ তৈরি করে, both in primary infection and reactivation। দুটোতেই ভ্যাসিকুলার র্যাশ তৈরি করে। Primary infections are usually more severe than reactivations. Primary infections are more severe than reactivation. The other two herpes virus, cytomegalovirus and Epstein-Barr virus, do not cause vesicular rash. তাহলে আমরা কি বুঝলাম? যে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2 এবং ভ্যারিসেলা জোস্টার, এই তিনটাতে স্কিন র্যাশ অ্যাপিয়ার করে, স্কিনে ভ্যাসিকুলার র্যাশ অ্যাপিয়ার করে। আর সাইটোমেগালোভাইরাস এবং এপস্টেইন-বার ভাইরাসে কোনো ভ্যাসিকুলার র্যাশ অ্যাপিয়ার করে না। আমাদের হার্পিস ফ্যামিলির মেম্বারদের নামটা জানতে হবে এবং ভাইবা বোর্ডে প্রায়ই আমাদেরকে জিজ্ঞেস করা হবে হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলির নাম কি। তো আমরা যদি বলি, খুব সহজ ভাবে বলা যায় হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 4, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 5। 4টা কিন্তু সবার নিচে চলে গিয়েছে, এটা আমরা একটু পরে বুঝবো। তারপরে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 6, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 7, এখন আসলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 4। এটা ক্লাসিফিকেশন যখন আমরা করি তখন এটা আমাদের আনসারটা মিলে যাবে। আমরা যদি ক্লাসিফিকেশন করি, এখন কিন্তু আমরা জানলাম সবগুলির নাম জানলাম, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2, 3, 4, 5, 6, 7। যখন আমরা ক্লাসিফিকেশনে যাব তখন এটা আমাদের মিলে যাবে। আমরা 3টা গ্রুপে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? অ্যাকর্ডিং টু প্রাইমারি টার্গেট অফ ইনফেকশন, ল্যাটেন্সি এন্ড গ্রোথ রেট। এই 3টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি একে 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি ক্রাইটেরিয়া? প্রাইমারি টার্গেট অফ ইনফেকশন, ল্যাটেন্সি এন্ড গ্রোথ রেট। প্রাইমারি টার্গেট অফ ইনফেকশন, ল্যাটেন্সি এন্ড গ্রোথ রেট। এর মধ্যে 3টা ভাগে ভাগ করছি এর উপর ভিত্তি করে, আলফা, বিটা এন্ড গামা। আলফা, বিটা এন্ড গামা। আলফা গ্রুপে কে কে আছে? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 আর ভ্যারিসেলা জোস্টার। ভ্যারিসেলা জোস্টারকে আমরা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 3 বলেছিলাম, মনে আছে? এরা আবার কি করে? প্রাইমারি ইনফেকশন করছে মিউকো ইপিথেলিয়াল সেল এন্ড ল্যাটেন্সি থাকতেছে নিউরনে। প্রাইমারি ইনফেকশন করছে মিউকো ইপিথেলিয়াল সেলস এন্ড ল্যাটেন্সি থাকছে নিউরনে। বিটা গ্রুপে কে থাকছে? বিটা গ্রুপে থাকছে সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাসকে বলেছিলাম হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 5। সাইটোমেগালোভাইরাসকে বলেছিলাম হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 5।
হ্যাঁ, তার সাথে আছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান হার্পিস 6, হিউম্যান হার্পিস 7। এরা প্রাইমারি ইনফেকশন করছে মনোসাইটে অথবা টি লিম্ফোসাইটে অথবা মিউকোএপিথেলিয়াল সেলে। মনোসাইট অথবা টি লিম্ফোসাইট অথবা মিউকোএপিথেলিয়াল সেল। আর ল্যাটেন্সি থাকছে কোথায়? মনোসাইট অর লিম্ফোসাইটে। মনোসাইট অর লিম্ফোসাইটে। গামা গ্রুপে থাকছে এপস্টেইন-বার ভাইরাস, এটাকে আমরা বলছি হিউম্যান হার্পিস 4, হিউম্যান হার্পিস ভাইরাস টাইপ 4। এখানে প্রাইমারি ইনফেকশন বি লিম্ফোসাইট এন্ড ল্যাটেন্সি থাকছে বি লিম্ফোসাইট। এটা ইনফেকশনও করছে বি লিম্ফোসাইটে এবং ল্যাটেন্সিও থাকছে বি লিম্ফোসাইটে। তোমাদের লেঞ্জ রিভিউ বইয়ে একটা চার্ট দেওয়া আছে, কোন ভাইরাসটা কোথায় ল্যাটেন্ট অবস্থায় থাকে, কে কি ডিজিজ তৈরি করে, এই চার্টটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এই চার্টের বাইরে খুব কম কোশ্চেন ধরা হয়। তাহলে আমি তোমাদেরকে বললাম ভাইরাসগুলির নাম, এরপরে বললাম ক্লাসিফিকেশন, তাই না? ক্লাসিফিকেশন কি বলেছি? অ্যাকর্ডিং টু প্রাইমারি টার্গেট অফ ইনফেকশন, ল্যাটেন্সি এন্ড গ্রোথ রেট, এই তিনটার উপর ভিত্তি করে আমি ক্লাসিফাই করেছি আলফা, বিটা, গামা। আলফাতে আছে 1 2 3, বিটাতে আছে 5 6 7, গামাতে আছে 4। গামাতে আছে শুধু 4। 4 এর আরেকটা নাম হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস, 5 এর আরেকটা নাম হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, আর 3 এর আরেকটা নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। মনে থাকবে? এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হার্পিস ভাইরাসগুলি কি কি ডিজিজ তৈরি করে। আমি যদি এক নজরে দেখতে যাই তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 স্পেশালি অনেকগুলো ডিজিজ করে, এখানে স্পেশাল কিছু ডিজিজ উঠিয়ে দেওয়া হয়েছে। জিনজিভোস্টোমাটাইটিস, ক্যারাটাইটিস, এনকেফালাইটিস। জিনজিভোস্টোমাটাইটিস, ক্যারাটাইটিস, এনকেফালাইটিস। হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 এটা কি করছে? জেনিটাল হার্পিস, নিওনেটাল হার্পিস। নিওনেটাল হার্পিসের মধ্যে ডেসিমেন্টাল ইনফেকশন হতে পারে, সিএনএস এ যেতে পারে, আই এ করতে পারে, স্কিনে করতে পারে। হিউম্যান হার্পিস 3 যেটাকে আমরা বলছি ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, যেটাকে আমরা বলছি ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এখানে ভ্যারিসেলা হচ্ছে চিকেন পক্স, জোস্টার হচ্ছে শিঙ্গেলস। ভ্যারিসেলা এটা কি বলছি আমরা প্রাইমারি ইনফেকশন, এবং সেকেন্ডারি ইনফেকশনটা হচ্ছে জোস্টার অথবা শিঙ্গেলস। সাইটোমেগালো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাসে কি হচ্ছে? এখানে ভাইরাসটা অ্যাসিম্পটোমেটিক থাকে, ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, কনজেনিটাল ইনফেকশন করে। সাইটোমেগালো ভাইরাস মনোনিউক্লিওসিস করতে পারে, মনোনিউক্লিওসিস লাইক সিমটম করতে পারে। আমরা যখন সাইটোমেগালো ভাইরাস পড়বো তখন এটা ডিটেইলস আমরা জেনে নিব। রিঅ্যাক্টিভেশন ইন এইডস পেশেন্ট, এইডস পেশেন্টে এটা রিঅ্যাক্টিভেশন হতে পারে। রেটিনাইটিস, নিউমোনাইটিস, ইসোফেজাইটিস, ডিসেমিনেটেড ইনফেকশন এগুলি করতে পারে। তবে স্পেশালি সাইটোমেগালো ভাইরাস থেকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কনজেনিটাল ইনফেকশন করে, কনজেনিটাল অ্যানোমালি করে। আমাদেরকে ভাইবা একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, সেটা হচ্ছে কোন কোন ভাইরাস তোমার কনজেনিটাল অ্যানোমালি করে, কোন কোন ভাইরাস কনজেনিটাল অ্যানোমালি করে। তার মধ্যে এখানে আমরা একটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। এবং জিজ্ঞেস করা হবে কি কি অ্যানোমালি করে, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসো গামা গ্রুপে কে ছিল? এপস্টেইন-বার ভাইরাস। সে কি করে? ইনফেকশাস মনোনিউক্লিওসিস, বার্কেটস লিম্ফোমা, নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, হিউম্যান হার্পিস 6, রেজিওলা ইনফেন্টাম এগুলি করছে সে। অ্যাজ এ হোল হার্পিস ফ্যামিলির ল্যাব ডায়াগনোসিসটা যদি আমরা দেখি কিরকম দেখব? all members except Epstein-Barr virus can be cultured in tissue culture. জ্যাঙ্ক প্রিপারেশন করতে পারি। জ্যাঙ্ক প্রিপারেশনটা হচ্ছে আমরা কি করব, তোমাদের বইয়ে দেওয়া আছে জ্যাঙ্ক প্রিপারেশন। জ্যাঙ্ক প্রিপারেশনটা আমরা যখন টিস্যুটা নিচ্ছি, টিস্যুটা নিয়ে একটা স্পেশাল একটা স্টেইন করি, সেটাকে আমরা বলছি জ্যাঙ্ক প্রিপারেশন। এখানে তোমরা লেখার সময় বানানটা খেয়াল রাখবে,
জ্যাঙ্ক প্রিপারেশন, এই জ্যাঙ্কের শুরুতে টি দেওয়া আছে, জ্যাঙ্কের শুরুতে টি দেওয়া আছে। জ্যাঙ্ক প্রিপারেশন, জ্যাঙ্ক প্রিপারেশনে কি পাচ্ছি আমরা? মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল এন্ড ইনক্লুশন বডি দেখতে পাবো। এটা কিন্তু আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পড়েছিলাম ভাইরাস ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, কিন্তু এই জ্যাঙ্ক প্রিপারেশনে আমরা যে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল এন্ড ইনক্লুশন বডি যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবো। এরপরে পলিমারেজ চেইন রিঅ্যাকশন করতে পারি। এছাড়া সেরোলজিক্যাল টেস্ট তো থাকবেই ফর অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিবডি ডিটেকশন করার জন্য সেরোলজিক্যাল টেস্ট আমরা ইজিলি করতে পারি। এখানে আরেকটা স্পেশাল যেটা করা হয় সেটা হচ্ছে হেটেরোফিল অ্যান্টিবডি, হেটেরোফিল অ্যান্টিবডি প্লাস অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট। আমরা যখন সিবিসি করব, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, তখন আমরা অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাবো বেশি এবং হেটেরোফিল অ্যান্টিবডি পাবো। এটা কি ডায়াগনোসিস ফর দ্য ডায়াগনোসিস অফ ইনফেকশাস মনোনিউক্লিওসিস কজড বাই এপস্টেইন-বার ভাইরাস। যদি এপস্টেইন-বার ভাইরাস দিয়ে ইনফেকশন হয় তাহলে হেটেরোফিল অ্যান্টিবডি প্লাস অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট এটা আমরা পাবো। আমরা যখন এপস্টেইন-বার ভাইরাসটা পড়বো তখন আমরা ডিটেইলস এটা সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। তাহলে ল্যাব ডায়াগনোসিসে আমরা কি কি করছি? অল মেম্বারস এক্সেপ্ট এপস্টেইন-বার ভাইরাস ক্যান বি কালচারড ইন টিস্যু কালচার। জ্যাঙ্ক প্রিপারেশন করছি, এখানে কি পাচ্ছি? মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ইনক্লুশন বডি। পিসিআর করতে পারি, পিসিআরটা সবার শেষে লিখো তোমরা। সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, তার সাথে এপস্টেইন-বার ভাইরাসের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? হেটেরোফিল অ্যান্টিবডি প্লাস অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট। আমরা এপস্টেইন-বার ভাইরাসের মধ্যে এটা ডিটেইলস পড়ব। এরপরে ট্রিটমেন্ট। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, 2, 3 এই তিনটার জন্য স্পেশালি ইউজ হয় অ্যাসাইক্লোভির। এই তিনটার জন্য ইউজ হচ্ছে অ্যাসাইক্লোভির। সাইটোমেগালো ভাইরাসের জন্য ইউজ হচ্ছে গ্যানসাইক্লোভির। আর এপস্টেইন-বার ভাইরাসের জন্য ইউজ হচ্ছে গামা ইন্টারফেরন। এপস্টেইন-বার ভাইরাসের জন্য ইউজ হচ্ছে গামা ইন্টারফেরন। তাহলে ট্রিটমেন্ট কিন্তু এই তিনটাই, অ্যাসাইক্লোভির, গ্যানসাইক্লোভির, গামা ইন্টারফেরন। অ্যাসাইক্লোভির, গ্যানসাইক্লোভির, গামা ইন্টারফেরন, মনে থাকবে? তাহলে আমরা প্রথমে দেখলাম হার্পিস ফ্যামিলির ক্যারেক্টার গুলি। মনে করো কি কি বললাম? ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, এনভেলাপ, তারপর ল্যাটেন্ট ইনফেকশন করে, তারপর মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি রিকোয়ার্ড হয়। এগুলি হচ্ছে তার ক্যারেক্টার ছিল, তাই তো? এরপরে আমরা নামগুলি পড়েছি। একটা কমন ক্যারেক্টার পড়েছি হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2, 3 এরা ভ্যাসিকুলার র্যাশ করে, আর এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এরা ভ্যাসিকুলার র্যাশ করে না। এরপরে আমরা নামগুলি দেখলাম। হ্যাঁ, হিউম্যান হার্পিস 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আছে। ক্লাসিফিকেশনে যদি যাই তাহলে দেখবো যে আলফা, বিটা, গামা। আলফাতে আছে কি? হিউম্যান হার্পিস 1, 2, 3 এর আরেকটা নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এরপরে আসতেছে হচ্ছে বিটা গ্রুপ। বিটা গ্রুপে কে কে থাকছে? বিটা গ্রুপে থাকছে 5, 6, 7। 5 এর আরেকটা নাম হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। আর গামা গ্রুপে আছে হিউম্যান হার্পিস 4, যেটার নাম হচ্ছে কি এপস্টেইন-বার ভাইরাস। এরপরে আমরা দেখলাম কে কি ডিজিজ তৈরি করে। হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 জিঞ্জিভোস্টোমাটাইটিস, কেরাটাইটিস, এনকেফালাইটিস। টাইপ 2 কি করছে? জেনিটাল হার্পিস, নিওনাটাল হার্পিস এন্ড ডিসেমিনেটেড ইনফেকশন করছে। ভ্যারিসেলা জোস্টার, ভ্যারিসেলা করছে, জোস্টার করছে। সাইটোমেগালো ভাইরাস অ্যাসিম্পটোমেটিক কনজেনিটাল অ্যানোমালি করে। এপস্টেইন-বার ভাইরাস ইনফেকশাস মনোনিউক্লিওসিস, বার্কেটস লিম্ফোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। হিউম্যান হার্পিস 6 যেটা হচ্ছে রোজিওলা ইনফেন্টাম করে। এরপরে ল্যাব ডায়াগনোসিস দেখলাম কালচার, স্মিয়ার, সেরোলজি, পিসিআর আর হেটেরোফিল অ্যান্টিবডি প্লাস অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট।
ট্রিটমেন্টে অ্যাসাইক্লোভির, গ্যানসাইক্লোভির আর গামা ইন্টারফেরন, এই তিনটা আমরা ট্রিটমেন্টে ইউজ করছি। তাহলে আজকে আমরা চলে যাই হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 and 2। এখানে ফিগারে তোমাদের একটা হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ফিগার দেখানো হচ্ছে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 and টাইপ 2 এই দুটো হচ্ছে ডিস্টিংগুইশড মেইনলি বাই টু ক্রাইটেরিয়া। এই দুটাকে আলাদা করা যায় না, ইউজুয়ালি আলাদা করা যায় না, তবে স্পেশাল দুটা ক্রাইটেরিয়া দিয়ে আলাদা করা যায়। একটা হচ্ছে তার অ্যান্টিজেনিসিটি এন্ড 2 নাম্বার হচ্ছে লোকেশন অফ লেশনস। একটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি আর 2 নাম্বার হচ্ছে লোকেশন অফ লেশন। অ্যান্টিজেনিসিটি, দুজনের অ্যান্টিজেনিক প্রপার্টি আলাদা, দুজনের অ্যান্টিজেনিক প্রপার্টি আলাদা, যেটা আমরা সেরোলজি টেস্ট করে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা হচ্ছে লোকেশন অফ লেশন। Lesions caused by human herpes virus 1 in general above the waist, whereas those caused by human herpes virus 2 are below the waist। এখানে আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 ওয়েস্ট এর উপরে করে ইনফেকশন, এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 যেটা সেটা হচ্ছে বিলো দা ওয়েস্টে করে, বিলো দা ওয়েস্টে করে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 দিয়ে যখন ইনফেন্টাইল হিউম্যান হারপিস ইনফেকশন হবে তখন কিন্তু সে মেনিনজাইটিস করতে পারে। তো মেনিনজাইটিসের ক্ষেত্রে তখন যদি আমি ভাবি যেটা ওয়েস্টের উপরে না ওয়েস্টের নিচে, তখন কিন্তু সেটা চিন্তা করা যাবে না। আমাকে চিন্তা করতে হবে অরিজিনটা কোথায় থেকে আসছে, হিউম্যান হারপিস 2 থেকে আসছে। হিউম্যান হারপিস 2 বিলো দা ওয়েস্ট, এটা জেনিটাল কন্টাক্টে এটা ট্রান্সমিট হয়েছে। যখন ডেলিভারি হচ্ছে, নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, তখনই কিন্তু হিউম্যান হারপিস 2টা ট্রান্সমিট হয়ে যাচ্ছে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এটা কি কি ডিজিজ করে আমরা একটু আগে দেখে এসেছি। জিনজিভোস্টোমাটাইটিস, রিকারেন্ট হারপিস লেবিয়ালিস বা কোল্ড সোর বলা হয়ে থাকে। রিকারেন্ট হারপিস লেবিয়ালিস এটাকে কোল্ড সোর বলা হয়ে থাকে। কেরাটোকনজাংটিভাইটিস করে, এনকেফালাইটিস করে। তাহলে হিউম্যান হারপিস ভাইরাস 1 কি কি করছে? জিনজিভোস্টোমাটাইটিস, রিকারেন্ট হারপিস লেবিয়ালিস, কেরাটোকনজাংটিভাইটিস এন্ড এনসেফালাইটিস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 এটা কি করছে? এটা করছে জেনিটাল হারপিস, নিওনাটাল হারপিস এন্ড অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। জেনিটাল হারপিস, নিওনাটাল হারপিস এন্ড অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। জেনিটাল হারপিসটা স্পেশালি, এবং এটা ট্রান্সমিট হচ্ছে কিভাবে? সেক্সুয়াল রুটে। সেক্সুয়াল রুটে ট্রান্সমিট হচ্ছে। আরেকটা ট্রান্সমিট হচ্ছে যখন নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় তখন মা থেকে বাচ্চাতে ট্রান্সমিট হতে পারে। এটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2। এর ইম্পর্টেন্ট প্রপার্টিজ কি আছে বললো এখানে? দেখো এখানে বলছে herpes simplex virus type 1, herpes simplex virus type 2 are structurally and morphologically indistinguishable. Structurally, morphologically দুইটাকে আলাদা করা যাচ্ছে না। Structurally এবং morphologically দুটাকে আলাদা করা যাচ্ছে না। They can however be differentiated by restriction in the nucleases properties of their genome DNA and by type specific monoclonal antisera। আমরা একটু আগে যেটা পড়ে আসলাম ওই কথাটাই আমরা এখানে আবার ঘুরিয়ে পেঁচিয়ে বললো। সেটা হচ্ছে কি, দুই ভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, একটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি আর একটা হচ্ছে সাইট অফ লোকেশন। অ্যান্টিজেনিসিটি, দুজনের অ্যান্টিজেনিক প্রপার্টিজ আলাদা, আর সাইট অফ লোকেশন। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এটা অ্যাটাক করে ওয়েস্টের উপরে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 এটা অ্যাটাক করে ওয়েস্টের নিচে। Humans are the natural host of both human herpes type 1 and human herpes type 2. দেখো এখানে একটা ফিগারে দেখা যাচ্ছে হারপিস লেবিয়ালিসের একটা ছোট্ট ফিগার। তোমরা খেয়াল করে থাকবা পরীক্ষার আগে দিয়ে, পরীক্ষার মধ্যে আমরা খুব মেন্টাল স্ট্রেসে থাকি, তাই না? বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট যারা, প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে পার করতে হয়। তখন পরীক্ষার আগের দিন তুমি ভালো ছিলা, পরের দিন সকালে উঠে পরীক্ষার হলে যাবা, উঠে দেখতেছো ঘুম থেকে ঠোঁটের কোনায় কিছু একটা হয়ে আছে, কেমন লাগছে? এটাই হচ্ছে আমাদের হারপিস লেবিয়ালিস। আমাদের কখনো কোনো অবস্থায় ছোটবেলায়
ভেরিসেলা হিউম্যান হারপিস অ্যাটাক হয়ে গিয়েছিল এবং সে ল্যাটেন্ট অবস্থায় আমার ভিতরে রয়ে গিয়েছে। রয়ে যাওয়ার পরে যখনই আমি মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে গেলাম, তখনই সে রিঅ্যাক্টিভেশন হয়ে ওই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আবার অ্যাটাক করলো। সেটা হচ্ছে হারপিস লেবিয়ালিস। এখানে ফিগারে হারপিস লেবিয়ালিস এর একটা ফিগার দেখানো যাচ্ছে। এটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 জেনিটাল হারপিসের একটা ফিগার। দেখো আমরা কিন্তু পড়েছিলাম যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2 এবং ভেরিসেলা জোস্টার এই তিনটার ক্ষেত্রে ভ্যাসিকেল অ্যাপিয়ার করে, স্কিনে ভ্যাসিকেল অ্যাপিয়ার করে। দেখো আমরা কিন্তু এখানে ভ্যাসিকেল দেখতে পাচ্ছি, লিভিয়ালিসে দেখতে পাচ্ছি, জেনিটাল এরিয়াতেও ভ্যাসিকেল দেখতে পাচ্ছি, তাই না? হারপিস সিমপ্লেক্স ভাইরাসের হোস্ট কে কে আছে? হারপিস সিমপ্লেক্স ভাইরাসের হোস্ট কে কে আছে? 1 নম্বরে হোস্ট হচ্ছে হিউম্যান, প্রথম হোস্ট হচ্ছে হিউম্যান। এরপরে হচ্ছে সিমিয়ান্স, সিমিয়ান্স এরাও কিন্তু হারপিস সিমপ্লেক্স ভাইরাসের হোস্ট। এরপরে হচ্ছে ক্যাটেল, ক্যাটেল এরাও হিউম্যান হারপিস এর হোস্ট। এরপরে হচ্ছে ক্যাট, ক্যাট হারপিস সিমপ্লেক্স ভাইরাসের হোস্ট হিসেবে কাজ করে। চিকেন, চিকেন কিন্তু হারপিস সিমপ্লেক্স ভাইরাসের হোস্ট হিসেবে কাজ করে। এর মধ্যে যে 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 স্পেসিসে অ্যাটাক করছে তার মধ্যে সিমিয়ানসে অ্যাটাক করে যে হারপিস সিমপ্লেক্স ভাইরাসটা, সেইটা হচ্ছে শুধুমাত্র হিউম্যানের জন্য হার্মফুল। সিমিয়ানে অ্যাটাক করে যে হিউম্যান হারপিসটা, সেটা হচ্ছে হিউম্যানের জন্য হার্মফুল। তাহলে হোস্ট কি কি বললাম? হিউম্যানস, সিমিয়ানস, ক্যাটেলস, ক্যাটস এন্ড চিকেনস। মোড অফ ট্রান্সমিশন, কি কি ভাবে ট্রান্সমিট হতে পারে? প্রথমে আমরা বললাম যেহেতু এনভেলপ ভাইরাস সেহেতু ক্লোজ কন্টাক্টে ট্রান্সমিট হবে, এটা আমাদের মনে আছে তাই না? যেহেতু এনভেলপ ভাইরাস সেহেতু আমাদের এটা মনে আছে যে ক্লোজ কন্টাক্টে এটা ট্রান্সমিট হয়। এখন ক্লোজ কন্টাক্ট কি কি ভাবে হতে পারে? একটা হচ্ছে ডাইরেক্ট স্কিন টু স্কিন কন্টাক্ট, আরেকটা হতে পারে ওরাল সেক্সে হতে পারে, কিসিং এ হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সে হতে পারে। এইগুলি হচ্ছে মোটামুটি রুট। তারপরে আমরা আরেকটা বলেছিলাম, কি বলেছিলাম? প্যারেন্টাল রুট, তারপরে অর্গান ট্রান্সপ্লান্টেশন, এগুলো তো ট্রান্সমিট হতে পারে। তোমরা একটু লিখে নাও এর পাশে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এ কি কি সিমটম থাকতে পারে? সিমটম গুলো যদি আমরা দেখি, মাউথ সোর, জেনিটাল লেশন, হ্যাঁ হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে মাউথ সোর হতে পারে, জেনিটাল লেশন হতে পারে, হ্যাঁ তারপরে ব্লিস্টার এন্ড আলসার হতে পারে, হ্যাঁ ফিভার, ব্লিস্টার হতে পারে, ফিভার হতে পারে, এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড, এই সবগুলোই কিন্তু হতে পারে। এই যে দেখো এখানে নিচে একটা ফিগার দেখানো যাচ্ছে, নিচে একটা ফিগার দেখানো যাচ্ছে, এই যে ফিগারটা, এই ফিগারটা এটা হচ্ছে একটা কিসের ফিগার? জোস্টার বা সিঙ্গেলস। পিঠের পিছনের দিকে, পিঠের পিছনের দিকে দেখো একটা সুন্দর এরিয়া দেখা যাচ্ছে এবং ভ্যাসিকেল দেখা যাচ্ছে, এটা কিন্তু সিঙ্গেলস। এটা ভ্যারিসেলা জোস্টারের রিইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশনের ফলাফল। এই যে এখানে ফিগারটা ভালো করে দেখা যাচ্ছে, সিঙ্গেলস। সিঙ্গেলসটা কোন রিজিয়নে হয়? এই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী এইখানে হয় সিঙ্গেলসটা। এটা তোমাদের মাথায় সারা জীবনের জন্য ছবিটা রেখে দিতে হবে যে ভ্যারিসেলা জোস্টার যখন রিইনফেকশন করে তখন এইরকম একটা নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী ইনফেকশন করে এবং স্কিনের উপর এরকম ভ্যাসিকেল দেখা যায়। এটাও নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী ভ্যারিসেলা জোস্টারের একটা রিইনফেকশনের ফিগার। প্যাথোজেনেসিসটা কিভাবে হচ্ছে দেখো, এখানে বলছে যে ইনিশিয়াল ভ্যাসিকুলার লেশনস অকার ইন দ্য মাউথ অর ইন দ্য ফেস। The virus then travels up the axon and become latent in sensory ganglia.
ফার্স্ট টাইম স্কিনে অ্যাপিয়ার করলো, ইনফেকশন হলো, তারপরে সে নার্ভ রুটে গ্যাংলিয়াতে চলে গেল, ওখানে গিয়ে ল্যাটেন্ট অবস্থায় বসে থাকলো। Recurrency occur in skin innervated by affected sensory nerve and are induced by fever, sunlight, stress. Dissemination to internal organs occurs in patients with depressed cell-mediated immunity and life-threatening consequences. আমরা আগেও বলে এসেছি, যদি তার সেল মেডিয়েটেড ইমিউনিটি ভালো না থাকে তাহলে ডিসেমিনেটেড ইনফেকশন হয়ে যাবে এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলো অ্যাপিয়ার করে যাবে। এখানে লেখাটা একটু খুব হিবিজিবি লাগছে তোমাদের কাছে, তাই না? এখানে বলছে যে ভাইরাস রেপ্লিকেটস করবে স্কিনে অথবা মিউকাস মেমব্রেনে। মিউকাস মেমব্রেনে যখন অ্যাটাক করবে ইনিশিয়াল সাইটে, তখন কি করবে, ইনফেকশন ভালো হয়ে যাওয়ার পরে সে মাইগ্রেট করবে তার নিউরনে এবং সেন্সরি গ্যাংলিয়ন যে আছে সেখানে গিয়ে সে ল্যাটেন্ট অবস্থায় থাকবে। সেরকম ভাবে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, সেটা ল্যাটেন্ট থাকে ট্রাইজেমিনাল গ্যাংলিয়নে, এবং হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 যেটা, সে ল্যাটেন্ট থাকে লাম্বার এন্ড স্যাক্রাল গ্যাংলিয়াতে। এই দুটো গ্যাংলিয়াতে সে গিয়ে ল্যাটেন্ট অবস্থায় থাকে। এরপরে যখন সানলাইট, হরমোনাল চেঞ্জ, ট্রমা, স্ট্রেস, ফিভার এগুলি অ্যাপিয়ার করে, তখন সে কি করে, আবার মাইগ্রেট করে ওই নিউরনের যে নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী যে যে এরিয়াতে ডিস্ট্রিবিউট করে সেই রিজিয়ন গুলিতে আবার সে রিইনফেকশন করে। এটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। The typical skin lesion is a vesicle that contains serous fluid filled with virus particles and cell debris. এই যে ভেসিকেলের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, এবং এই ভেসিকেলটা যখন রাপচার হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেই ডিজিজটা ট্রান্সমিট করছে। এবং মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলগুলা পাওয়া যাচ্ছে এট দ্য বেস অফ দ্য লেশন। এট দ্য বেস অফ দ্য লেশন থেকে নিয়ে যদি আমরা জ্যাঙ্ক স্মেয়ার করে দেখতে পাই তাহলে দেখবো যে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল অ্যাপিয়ার করেছে। তাহলে প্যাথোজেনিসিটিটা কি হলো, সেটা হচ্ছে ভাইরাসটা রেপ্লিকেট করে স্কিনে, মিউকাস মেমব্রেনে, ইনিশিয়াল সাইট অফ ইনফেকশনে, সেখান থেকে চলে যাচ্ছে কোথায়, তার সেন্সরি গ্যাংলিয়নে। হিউম্যান হার্পিস টাইপ 1টা চলে যাচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে, 2টা চলে যাচ্ছে লাম্বার এন্ড স্যাক্রাল রিজিয়নে। এরপরে যখন কিছু কন্ডিশন অ্যাপিয়ার করবে, সানলাইট, হরমোনাল চেঞ্জ, ট্রমা, স্ট্রেস, ফিভার, তখন কি হবে, এটা মাইগ্রেট করে নিউরনের নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী যে যে রিজিয়নে সাপ্লাই দিচ্ছে সেই রিজিয়ন গুলিতে সে কি করছে, রেপ্লিকেট করছে এবং লেশন করছে এবং ভ্যাসিকেল অ্যাপিয়ার করছে। এই ভ্যাসিকেল গুলি যখন বাস্ট হয়ে যাচ্ছে তখনই সে ডিজিজ ট্রান্সমিট করছে। তাহলে চিকেন পক্স যখন আমরা দেখি কোনো একটা পেশেন্টের, আমাদের স্কুলে বা কলেজে কোনো বন্ধু বান্ধবের, যখন দেখবো তার ভ্যাসিকেলটা একবারে স্কিন লেশনটা ভ্যাসিকেল হয়ে আছে, তখন কিন্তু ট্রান্সমিশন করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাহলে ওই সময় আমাদের আলাদা থাকতে হবে। এবং মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল আমরা পাবো যদি ওই লেশনের বেস থেকে নিয়ে জ্যাঙ্ক স্মিয়ার করে মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখতে পাবো। কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশনের মধ্যে আছে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এক্সিমা হারপিটিফর্ম, কেরাটোকনজাংটিভাইটিস, প্রলংড সিভিয়ার ইনফেকশন হতে পারে ইমিউনোসাপ্রেসড পেশেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, নিউমোনিয়া হতে পারে, ইনফেকশন অফ দ্য ট্রাকিয়া এন্ড ক্যারাটাইটিস হতে পারে। এই ফিগারে দেখো খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে একটা ভাইরাস প্রথমে কি করছে, একটা হার্পিস ভাইরাস স্কিন দিয়ে ইনফেকশন করলো, এখানে প্রাইমারি ইনফেকশন হলো, হওয়ার পরে সে নার্ভ রুট দিয়ে চলে যাচ্ছে কোথায়, সেন্সরি গ্যাংলিয়াতে, সেখানে গিয়ে সে ডরমেন্ট অবস্থায় বসে থাকলো এবং ল্যাটেন্সি শো করলো। এরপরে যখন সেই কন্ডিশন গুলি অ্যাপিয়ার করবে, ফিভার, স্ট্রেস, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, হরমোনাল চেঞ্জ, তখন সে রিঅ্যাক্টিভেশন করবে করে ওই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আবার সে স্কিনে গিয়ে ম্যাকিউলস, ভ্যাসিকলস, প্যাপিউলস এইগুলি সে শো করবে।
এখানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস গুলি ডিস্ট্রয় হচ্ছে কিভাবে? ভাইরাসকে অ্যাটাক করে CD8 সেল, ভাইরাসকে অ্যাটাক করে CD8 সেল। ইমিউনোলজি আমরা যেটা প্রথমে পড়ে এসেছি, সেল মিডিয়েটেড ইমিউনিটিটা এখানে প্রোটেকশন দিচ্ছে, সেল মিডিয়েটেড ইমিউনিটিটা এখানে প্রোটেকশন দিচ্ছে। এবং দুই রকমের অ্যান্টিবডি তৈরি হয়, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2 দুইটার জন্য দুই রকমের অ্যান্টিবডি তৈরি হয়। ল্যাব ডায়াগনোসিসটা সেই আগের মতোই, কিন্তু ভাইরাস কজেস সাইটোপ্যাথিক ইফেক্ট, it is identified by antibody neutralization or fluorescent antibody test, জ্যাঙ্ক স্মিয়ার করা যায়, একটা প্রাইমারি টাইটার অফ অ্যান্টিবডিটা রাইজ করে যায়, এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যে এনকেফেলাইটিস করে এটা ডায়াগনোসিস করা যায় PCR করে। ট্রিটমেন্ট কি হচ্ছে? ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাসাইক্লোভির ফর এনকেফেলাইটিস এন্ড ডিসেমিনেটেড ডিজিজ। অ্যাসাইক্লোভিরটা আমরা আগেই পড়ে এসেছি, অ্যাসাইক্লোভিরটা ইউজ করা হচ্ছে যে for no effect on latent infection. Acyclovir has no effect on the latent state of virus. Latent infection এ এটার কোনো কার্যকারিতা নেই। প্রিভেনশন কিভাবে করব? Recurrence can be prevented by avoiding the specific inciting agent. হ্যাঁ, আমরা যে স্ট্রেস, সানলাইট, হরমোনাল চেঞ্জ এই কন্ডিশন গুলি পড়ে এসেছি, যদি এইগুলো আমরা অ্যাভয়েড করি তাহলে রিকারেন্সটা অ্যাভয়েড করা যায়। আর অ্যাসাইক্লোভির ক্যান রিডিউস রিকারেন্স, অ্যাসাইক্লোভিরটা ইউজ করা যায় রিকারেন্স অ্যাভয়েড করার জন্য। এখানে কোনো ভ্যাকসিন নেই, এখানে কোনো ভ্যাকসিন নেই, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন নেই। তাহলে আমরা আজকে শুধু হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 and 2 এটাই শুধু দেখলাম। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 and 2 যদি আমরা সামারি করি, কি কি বলবো বলো তো? প্রথমে বলবো যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, 2 এই দুটাকে মরফোলজিক্যালি বা স্ট্রাকচারালি ডিস্টিংগুইশ করা যায় না, এদেরকে দুইটা ভাবে আলাদা করা যায়। একটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি, আর একটা কি, একটা হচ্ছে সাইট অফ ইনফেকশন। কোথায় সাইট অফ ইনফেকশন? একটা হচ্ছে ওয়েস্টের উপরে ইনফেক্ট করে হিউম্যান হার্পিস টাইপ 1, ওয়েস্টের নিচে অ্যাটাক করে হিউম্যান হার্পিস টাইপ 2। এরপরে আমরা দেখলাম যে এরা কি কি ভাবে কি কি ডিজিজ করে। হিউম্যান হার্পিস টাইপ 1 কেরাটোকনজাংটিভাইটিস, হার্পিস লেবিয়ালিস, হ্যাঁ এগুলি করছে। আর টাইপ 2 যেটা সে কি করছে, সে জেনিটাল হার্পিস করছে এবং নিওনাটাল হার্পিস করছে। যেহেতু জেনিটাল হার্পিস করছে, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির মাধ্যমে সে নিওনেটকে ট্রান্সমিট করে দিচ্ছে এবং নিওনাটাল হার্পিস করছে। এরপরে কি দেখলাম? এরপরে দেখলাম হচ্ছে প্যাথোজেনিসিটি, কি কি ভাবে ডিজিজ করে, তাই না? সে ফার্স্ট যখন হচ্ছে স্কিনে লেশন করে, সেটা কোথায় যাচ্ছে? স্কিন লেশন থেকে নার্ভ রুটে চলে যাচ্ছে সেন্সরি গ্যাংলিয়াতে, সেখানে গিয়ে সে ল্যাটেন্ট অবস্থায় থাকছে এবং সেখান থেকে যখন এই কন্ডিশন গুলো অ্যাপিয়ার করছে তখন সে সেখান থেকে আবার রিইনফেকশন করছে সেই একই নার্ভ ডিস্ট্রিবিউশনে। ল্যাব ডায়াগনোসিস আমরা প্রথমে যেরকম পড়েছিলাম সেরকমই ছিল, জ্যাঙ্ক স্মিয়ার করতে পারি, তারপরে হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট দেখতে পারি, হ্যাঁ সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, PCR করতে পারি, এগুলি হচ্ছে তার ল্যাব ডায়াগনোসিস। আর ট্রিটমেন্ট আমরা প্রথমে পড়ে এসেছিলাম অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভিরটা আমরা ট্রিটমেন্টে ইউজ করে থাকি। এছাড়াও ট্রাইফ্লোরোথাইমিডিন ফর কেরাটাইটিস ইউজ করা হয়ে থাকে। প্রিভেনশন যদি বলি, আমরা যেই যেই কন্ডিশন গুলিতে আবার রিকারেন্স হতে পারে সেই কন্ডিশন গুলো অ্যাভয়েড করব, এটা হচ্ছে প্রিভেনশনের 1 নাম্বার ফ্যাক্টর। 2 নাম্বার হচ্ছে অ্যাসাইক্লোভিরটা ইউজ করা যেতে পারে, আর আরেকটা হচ্ছে এখানে কোনো ভ্যাকসিন অ্যাভেলেবল না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম হার্পিস ফ্যামিলি
ভাইরাসগুলি, হার্পিস ফ্যামিলির সব ভাইরাস আমরা আজকে একদিনে পড়ে শেষ করতে পারবো না, এটা অনেক বড়। আমরা প্রথমে জানলাম হার্পিস ফ্যামিলির ক্যারেক্টার, তারপরে জানলাম হার্পিস ফ্যামিলি কি কি ডিজিজ করে, হার্পিস ফ্যামিলির ভাইরাসের নামগুলি, ক্লাসিফিকেশন গুলি, কি কি ডিজিজ করার পরে ল্যাব ডায়াগনোসিস করলাম, ট্রিটমেন্ট করলাম। এরপরে আমরা দেখলাম যে হিউম্যান হার্পিস ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা কি কি ডিজিজ করে, কোন কোন কন্ডিশনে ডিজিজ করে, কোথায় ল্যাটেন্সি থাকে, এইটুকু সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কোশ্চেন করবে। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন করবে, এবং যাতে আমরা তোমাদের কোশ্চেনের আনসারটা দিতে পারি। আর তোমরা আজকেই সবাই বাসায় লেন্স রিভিউ যে বইটা আছে সেই বইটা থেকে তোমরা এই হার্পিস ফ্যামিলির চ্যাপ্টারটা পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার কথা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা লিখে কমেন্টস করবে। সামনের দিন ইনশাল্লাহ আমরা পড়বো সাইটোমেগালো ভাইরাস এবং এপস্টেইন-বার ভাইরাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।